আজকে আপনাদের সামনে উপস্থাপন করব জামায়াতে ইসলামী উত্থান বিপর্যয় পুনরুত্থান বইয়ের তৃতীয় অধ্যায়। এ অধ্যায়ের নাম পাঞ্জাবে দাঙ্গা। পাকিস্তানে ইসলামপন্থী দলের ছিল ছড়াছড়ি। শুরুতেই তারা একটি দাবি তুলল, কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। পাকিস্তানে তাদের সংখ্যা বড়জোর ৫ লাখ। এই সম্প্রদায়ের একজন সদস্য চৌধুরী জাফরুল্লাহ খান পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হন। এটি অনেকের অপছন্দ ছিল। ১৯৫২ সাল থেকেই কাদিয়ানী বিরোধী বক্তৃতা, বিবৃতি, বিক্ষোভ ও জনসমাবেশ করতে থাকে ইসলামী দলগুলো। ১৮ মে ১৯৫২ করাচির জাহাঙ্গীর পার্কে একটি ভাষণ দিয়েছিলেন জাফরুল্লাহ খান। এর প্রতিবাদে মাওলানা লাল হুসাইন আক্তার করাচির থিওসফিক্যাল হলে পাকিস্তানের সকল ইসলামপন্থী দলের সম্মেলন ডাকেন। ২ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৪টি প্রস্তাব নেওয়া হয়। ১. আহমদীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে। ২. চৌধুরী জাফরুল্লাহ খানকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে হবে। ৩. গুরুত্বপূর্ণ পদগুলো থেকে আহমদীদের সরাতে হবে। ৪. এসব লক্ষ্য অর্জনের জন্য একটি নিখিল পাকিস্তান মুসলিম পার্টিজ কনভেনশন ডাকতে হবে। এ উপলক্ষে তারা একটি বোর্ড বা নীতি নির্ধারক কমিটি গঠন করেন। তারা ১৩ জুলাই অনুষ্ঠেয় কনভেনশনে যোগ দিতে কতিপয় সংগঠন ও রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান। উক্ত বইয়ে আমন্ত্রিত দলগুলোর নাম ঘোষণা করা হয়েছে। মোট ১৪টি দলকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে আমি কয়েকটি দলের নাম বলছি: জামিয়াতুল উলেমা ই পাকিস্তান, জামিয়াতুল উলেমা ই ইসলাম, জামায়াতে ইসলামী ইত্যাদি। জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে ৪ জনকে আমন্ত্রণ জানানো হয়। এরা হলেন মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদী, নাঈম সিদ্দিকী, চৌধুরী গোলাম মুহাম্মদ ও সুলতান আহমদ। ১৯৫৩ সালের ১৬ থেকে ১৮ জানুয়ারি লাহোরে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন উপলক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এ আশঙ্কায় লাহোরে ১৪৪ ধারা জারি করে জনসভা করতে দেওয়া হয়নি। কনভেনশনে একটি মজলিসে আমল অর্থাৎ কাউন্সিল অফ অ্যাকশন গঠন করা হয়। ২০ সদস্যের এই মজলিসে অন্যান্যদের মধ্যে জামায়াত ইসলামীর মাওলানা নাসরুল্লাহ খান ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মজলিসে আমল তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রচার ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। সরকার মনে করেছে মজলিসে আমলের দাবিগুলো অযৌক্তিক। প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়। বৈঠকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গভর্নর খাজা শাহাবুদ্দিন ও মুখ্যমন্ত্রী খান আব্দুল কাইয়ুম এবং পাকিস্তানের রাজস্বমন্ত্রী মুহাম্মদ হুসেইন চাট্টা, স্বরাষ্ট্র সচিব গিয়াসউদ্দিন আহমেদ ও পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক আনোয়ার আলী উপস্থিত ছিলেন। পাঞ্জাবের গভর্নর আই চন্ডীগড় ও মুখ্যমন্ত্রী মুমতাজ মোহাম্মদ খান দৌলতখানা আমন্ত্রিত হয়েছিলেন। তারা অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আসেননি। বৈঠকে সিদ্ধান্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। তারা কয়েকটি পত্রিকার উপর নিষেধাজ্ঞা জারি করেন। সিদ্ধান্তগুলো ছিল: ১. আন্দোলনের প্রধান নেতাদের গ্রেফতার করা। ২. আজাদ, জমিদার ও আফজাল এই ৩টি পত্রিকা নিষিদ্ধ করা। ৩. আহমদী সম্প্রদায়ের খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমেদকে তার দপ্তর রওবা হতে বের হতে না দেওয়া। ৪. করাচি থেকে স্বেচ্ছাসেবকরা যাতে বাইরে যেতে না পারে সেজন্য রেল স্টেশনগুলোতে নজরদারি রাখা। আন্দোলনকারীরা ২২ ফেব্রুয়ারি থেকে প্রত্যক্ষ সংগ্রাম ঘোষণা করেছিল। গোলমাল শুরু হয়ে যায় তার আগেই। ১ ফেব্রুয়ারি সারগোদায় একজন আহমদীকে দাফন করতে বাধা দেয়া হয়। ২৩ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তান, বিশেষ করে পাঞ্জাবে আহমদী বিরোধী দাঙ্গা শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি লাহোর থেকে প্রকাশিত আহমদীদের মুখপাত্র আল ফজল পত্রিকাটি নিষিদ্ধ করা হয়। এরপর তারা ৪ মার্চ ফারুক নামে আরেকটি পত্রিকা বের করে। দ্বিতীয় সংখ্যা বের হওয়ার পর এটাও নিষিদ্ধ করা হয়। ৫ মার্চ লাহোরের বাগবানপুরায় মঞ্জুর আহমেদ নামে একজন আহমদী শিক্ষক খুন হন। ৬ মার্চ উচ্ছৃঙ্খল জনতা রাওয়ালপিন্ডিতে আহমদিয়া নূর মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তাদের একটি ছাপাখানাও পোড়ানো হয়। রাওয়ালপিন্ডির আহমদী সম্প্রদায়ের সভাপতি সহ অনেকের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লুটপাট করা হয়।
লাহোরের দাঙ্গা ছড়িয়ে পড়লে ঢাকার পত্রিকাও তা ফলাও করে ছাপা হয়। দৈনিক আজাদ 6 মার্চ ব্যানারে হেডলাইন করে, বৃহস্পতিবার লাহোরে পুলিশের গুলিতে 10 ব্যক্তি নিহত ও 14 জন আহত। জনতা কর্তৃক বাস ও ডাকঘরে অগ্নিসংযোগ। বুধবার মসজিদের মধ্যে ডেপুটি পুলিশ সুপারকে গুলি করিয়ে হত্যা। পাঞ্জাব সরকার কর্তৃক শৃঙ্খলা বজায় রাখার সংকল্প ঘোষণা। আজাদে প্রকাশিত সংবাদে বলা হয়, লাহোর 5 মার্চ। অদ্য লাহোরে বিক্ষোভকারীরা 144 ধারা ভঙ্গ করিলে পুলিশ তাহাদের উপর গুলি চালায়। গুলিতে অন্তত 10 ব্যক্তি নিহত এবং 14 ব্যক্তি আহত হইয়াছে। একজন স্কুল শিক্ষক নিহত হইয়াছেন। অন্তত 8খানা বাস এবং 2টি ডাকঘরে অগ্নিসংযোগ করা হয়। বিদ্যুতের যন্ত্রপাতির একটি দোকান লুট করা হইয়াছে। কয়েকটি স্থানে টহলদারি পুলিশের উপর স্টক বর্ষণ করা হয়। 2 জন কনস্টেবলকে মারপিট করা হয় এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। গতকল্য জনতা ওয়াজেব খান মসজিদে লাহোরের ডেপুটি পুলিশ সুপারের রিভলভার কারিয়া লইয়া মসজিদের মধ্যেই তাহাকে গুলি করিয়া হত্যা করে। জনতা 2 জন পুলিশের রাইফেল কারিয়া লইয়া তাহাদিগকে মারপিট করে। গত মঙ্গলবার হইতে লাহোরে গুরুতর গোলযোগ চলিতেছে। অদ্য সকাল 6টায় সান্ধ্য আইন শেষ হইলে আহমদী বিরোধী বিক্ষোভকারীরা কাদিয়ানি হায় হায় এবং জাফরুল্লাহ হায় হায় বলিয়া ধ্বনি করিয়া শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পুলিশের সহিত তাহাদের সংঘর্ষ হয় বলিয়া জানা গিয়াছে। তাহাদিগকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ 2 বার ফাঁকা আওয়াজ করে। 2খানা গৃহ ও 1খানা বাসে অগ্নিসংযোগ করা হইয়াছিল বলিয়া জানা গিয়াছে। গতকল্যকার গোলযোগে যাহারা নিহত হইয়াছে তাদের জন্য শোক জ্ঞাপনের উদ্দেশ্যে অদ্য লাহোরে পূর্ণ হরতাল পালন করা হয়। সৈন্যদল ও লৌহ শিরস্ত্রধারী পুলিশ নগরে টহল দেয়। নগরে মধ্যাহ্ন 3:30 হইতে আগামীকল্য সকাল 6টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হইয়াছে। সরকারি প্রেস নোটে বলা হইয়াছে যে একদল লোক আইন ও শৃঙ্খলা ব্যাহত করার অবিরাম চেষ্টা করায় উহার প্রয়োজনীয়তা দেখা গিয়াছে। লয়ালপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করা হইয়াছে। অদ্য সকালে লাহোরে গুলি চালানোর ফলে 3 ব্যক্তি নিহত হইয়াছে বলিয়া জানা গিয়াছে। মেরো হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, গত 2 দিনে পুলিশের গুলিবর্ষণে যে 10 ব্যক্তি নিহত হইয়াছে তাদের লাশ হাসপাতালে আছে। পুলিশের গুলিচালনা এবং লাঠিচার্জের ফলে আহত আর 70 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হইয়াছে। নিহত ও আহতদের মধ্যে কতজন পুলিশ তাহা এখনও জানা যায় নাই। 6 মার্চ লাহোরে সামরিক আইন জারি হয়। সামরিক আইন প্রশাসক ছিলেন মেজর জেনারেল আজম খান। সামরিক আইন বজায় ছিল 70 দিন। দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে অনেকেই গ্রেফতার হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পাঞ্জাব আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সত্তার খান নিয়াজি এবং জামায়াতে ইসলামীর আমির মাওলানা মওদুদী। গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 24 মার্চ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুমতাজ দৌলতানাকে বরখাস্ত করেন। 17 এপ্রিল বরখাস্ত হন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভা। ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত বগুড়ার মোহাম্মদ আলীকে ডেকে এনে প্রধানমন্ত্রীর পদে বসানো হয়। পাঞ্জাবের কাদিয়ানি বিরোধী দাঙ্গায় কতজন নিহত হয়েছিল তার সঠিক সংখ্যা বের হয়নি। সংখ্যাটি আনুমানিক 200 থেকে 2000। সরকার 1953 সালের 19 জুন পাঞ্জাবে ও অন্যান্য স্থানে দাঙ্গার বিষয়টি খতিয়ে দেখতে 2 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে। কমিটির প্রধান ছিলেন বিচারপতি এম মুনির এবং সদস্য ছিলেন বিচারপতি এম আর কায়ানি। কমিটি কাজ শুরু করে 1 জুলাই। অনুসন্ধান শেষ হয় 1954 সালের 23 ফেব্রুয়ারি। কমিটির প্রতিবেদন প্রকাশিত হয় 10 এপ্রিল। অনুসন্ধান কমিটি সংশ্লিষ্ট ও প্রাসঙ্গিক অনেকের সাক্ষাৎকার নেয়। 4 জন উলেমার কাছে কমিটির সদস্যের একটি প্রশ্ন ছিল, মুসলমানের সংজ্ঞা কি? যাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা হলেন জামিয়াতুল উলামায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আহমদ কাদরি, একই সংগঠনের পশ্চিম পাকিস্তান প্রদেশের প্রেসিডেন্ট মাওলানা আহমদ আলী, জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির মাওলানা আবুল আলা মওদুদী, গাজী সিরাজউদ্দিন মনির, লাহোরের জামিয়া আশরাফিয়া এর মুফতি মুহাম্মদ ইদ্রিস,
ইদারায়ে হাকুক তাহাফুজু শিয়া এর হাফিজ কিফায়াত হুসাইন, জামিয়াতুল উলামায়ে পাকিস্তানের মাওলানা আব্দুল হামিদ বাদাউনি, দারুস সাহাবিয়া শিয়ালকোট এর মাওলানা মুহাম্মদ আলী কান্দালাভ ও মাওলানা আমিন আহসান ইসলাহি তাদের প্রত্যেকেই মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। কমিটি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন তাদের কারোর সঙ্গে কারোর সংজ্ঞার মিল নেই। কমিটির মন্তব্য হল, যদি ন্যূনতম 2 জন আলেম একমত না হন তাহলে কমিটি এ বিষয়ে মন্তব্য করবে না, আর যদি যে কোনো একজনের সংজ্ঞা আমরা গ্রহণ করি তাহলে আমরা মুসলমান হিসেবে তার কাছে গ্রহণযোগ্য হব, কিন্তু অন্যরা তাদের সংজ্ঞা অনুযায়ী আমাদের কাফের বলবে। আহমদিয়া সদর দপ্তর রাবোয়া থেকে এক বিবৃতিতে আহমদিয়া বিরোধী দাঙ্গার জন্য আহরার, জামায়াতে ইসলামী, উলেমা সম্প্রদায়, পাঞ্জাব প্রাদেশিক সরকার ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হয়। বিবৃতিতে বলা হয়, জনসাধারণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে আহরার নামের ইসলামী সংগঠনটি নিজেদের অবস্থান মজবুত করতে চেয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা মওদুদি আহরার ও উলেমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পাকিস্তানে যে নতুন সংবিধান তৈরি হবে তার জন্য তিনি 8টি দাবি তুলে ধরেছিলেন, যাতে করে পাকিস্তান একটি ইসলামী রাষ্ট্র হয়ে উঠতে পারে। এবার তিনি এই তালিকায় আরও একটি দাবি যোগ করেছেন, সংবিধানে আহমদীদের অমুসলিম সংখ্যালঘু হিসেবে উল্লেখ করতে হবে। দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে যাদের আটক করা হয়েছিল তাদের বিচারের মুখোমুখি করা হয়। 11 মে মাওলানা মওদুদি ও মাওলানা আব্দুস সত্তার নিয়াজিকে সামরিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 13 মে তাদের মৃত্যুদণ্ডের আদেশ পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 14 মে সামরিক আইন উঠে যায়। এই দাঙ্গার রাজনৈতিক প্রভাব ছিল ব্যাপক। গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ছিলেন স্বেচ্ছাচারী ও কর্তৃত্ববাদী। তার ভরসা ছিল সেনাবাহিনী ও আমলাতন্ত্র। যোগাযোগের সুযোগ নিয়ে ব্যর্থতার অভিযোগ এনে তিনি পাঞ্জাবে মিয়া মুমতাজ দৌলতানার প্রাদেশিক সরকারকে বরখাস্ত করেন। প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনও বরখাস্ত হন। পাকিস্তানে ধীরে ধীরে সিভিল মিলিটারি আমলাদের নিয়ন্ত্রণে চলে যায়। সংবিধান তৈরির প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। এর পরিণতিতে 1958 সালের অক্টোবরে পাকিস্তানে কায়েম হয় সামরিক সরকার। এই অধ্যায়টি এখানেই শেষ হলো। আমার ভুল ত্রুটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার মতো ইতিহাস জানতে চান তারা অবশ্যই এই বইটি পড়ে ফেলতে পারেন। নতুন পর্বের আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের।